নমস্কার, আমি মানিক ফকির বলছি। গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিএএ বিশেষত অবৈধ অনুপ্রবেশকারী বিষয়ে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলোর মধ্যে যে অর্থটা প্রকাশ হচ্ছে সেই অর্থ আপামর বাঙালি, বিশেষ করে পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু ভাইদের মধ্যে এর অর্থ কতটা প্রকাশ পেয়েছে সেটা আমি ঠিক জানি না। তথাপি তাঁর বক্তব্যর কিছু ব্যাখ্যা আমি তুলে ধরব। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কতটা আইনি এবং কতটা রাজনৈতিক। মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল থেকে নাকি রাজ্যে সিএএ লাগু হয়েছে। এই কথাটি সঠিক হয়তো নয়, কারণ তিনি হয়তো জানেন বা জানেন না সিএএ 2019 লাগু হয়ে গেছে যেদিন আইন তৈরি হয়েছে সেদিন, এবং সেই আইনের প্রয়োগ শুরু হয়েছে 2024-এ সিএ রুল প্রকাশ হওয়ার সময় থেকে। তিনি বলেছেন যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সিএএ আওতায় থাকা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, তিনটে দেশ থেকে আসা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে মানুষরা এসেছিলেন তাদের ভারতে কোনো অসুবিধা নেই, এই ধরনের কোনো কথা বলেছিলেন। কিন্তু আইন বলছে সিএএ 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য। বাকি 2014-র 31শে ডিসেম্বরের পর থেকে 2024-এর 31শে ডিসেম্বর এর সঙ্গে সিএএর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, সেই আইনের, অর্থাৎ 1952 সালের পর থেকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছিলেন, অর্থাৎ এইখানে বলছে 2014-র 52 থেকে যারা এসেছিলেন তারা ইলিগাল মাইগ্রেন্ট। তার মধ্যে 2014-র 31শে ডিসেম্বরের পর থেকে যারা এসছেন 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত তারা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুসারে 1 সেপ্টেম্বর 2025 এই তারিখে প্রকাশ হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার কথাটা মনে রাখতে হবে। এর সঙ্গে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই। সেখানে বলা আছে তিনটে দেশের 6টা ধর্মের মানুষ উল্লিখিত, ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এবং বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসেছেন এবং যারা ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছেন, এই কথাটা বারবার উদ্বাস্তুরা ভুলে যাচ্ছে। হু আর কম্পেল টু সিক শেল্টার, যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে, এই কথাটার উপর নির্ভর করছে কোটি কোটি মানুষের ভারতবর্ষে থাকতে পাওয়া। যারা আশ্রয় চেয়েছেন, একই কথা লেখা আছে সিএএ 2019, সেটা তারিখ ছিল 2014-র 31শে ডিসেম্বর, সেটা সিএএ, আর এটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অর্ডার। এই অর্ডার অনুযায়ী এরা কখনোই সিএতে নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। কিন্তু এরা যদি আশ্রয় চায় তাহলে এরা পুলিশ এদেরকে বিব্রত করবে না, গ্রেপ্তার করবে না, ডিটেনশন ক্যাম্পে দেবে না। কিন্তু এরা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট পাবে না। সরকারি কোনো কাজ, সরকারি কোনো চাকরি বাকরি এরা পাবে না, কিন্তু এরা থাকতে পাবে। সে জায়গায় যদি মুসলমানরা এরকম হয়ে থাকে তাহলে তাদের পানিশমেন্ট হবে, ডিটেনশন ক্যাম্পে যাবে এবং ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট করা হবে।
মুসলমানদের ক্ষেত্রে। আরেকটি কথা, সিএএ এখতিয়ার, সিএ এখতিয়ারে যারা আছেন, এই কথাটির অর্থ পরিষ্কার নয়। সিএ এখতিয়ার বলতে কি বোঝায়? যারা সিএতে আবেদন করেছে তারা, নাকি যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ? ভারতের আইনে অনুপ্রবেশকারী এবং শরণার্থী, এই দুটো কথার মধ্যে কখনোই হিন্দুদের শরণার্থী এবং মুসলমানদের অনুপ্রবেশকারী এই কথা লেখা নেই নেই নেই। বরং এই সুযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেহেতু তার জীবনের একটি অধ্যায় আছেন, বাংলাদেশের প্রতি তিনি অনেক সহমর্মী, ফলত শুভেন্দু অধিকারীর কাছে এই আইনটা বুঝিয়ে উদ্বাস্তুদের উচিত এমন কোনো আইন প্রণয়ন করিয়ে নেওয়া যেখানে বলা থাকবে হিন্দুরা শরণার্থী এবং মুসলমানরা অনুপ্রবেশকারী, তারা যদি মনে করে। কিন্তু আইনের চোখে আজকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন তারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা একই শাস্তি ভোগ করবে। একটা জিনিস মনে রাখতে হবে, গত 1 বছর আগে পর্যন্ত বা এর আগে বহু মুসলমান যারা পেটের দায়ে ভারতবর্ষে কাজ করতে এসেছিলেন ইল্লিগাল পথে, তাদেরকে পুশব্যাক করা হয়ে গেছে। দেশভাগের পরে যারা এসেছিলেন ভারতে, তাদের সংখ্যা নিতান্তই কম, তারা বেশিটাই, প্রায় সকলেই ছিল হিন্দু, মুসলমান সংখ্যা খুবই কম। ফলে মুসলমানরা অনেকেই ফিরে গেছে, চলে গেছে, তাদের পুশব্যাক করা হয়েছে। এখন একটি আইনি সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যার জন্য প্রতিটি মুসলমান ভাইদের কাছে আমি একটি সতর্ক বার্তা দিচ্ছি। ডিলিট 2028 তারিখে, যারা এই 28 তারিখে যে প্রথম ডিলিট হলো, আইনের চোখে ডিলিট, অর্থাৎ শুভেন্দুর কথা অনুযায়ী মিলে যাচ্ছে, ডিটেক্ট, ডিলিট, তাদেরকে ডিপোর্ট করবে। ফলত মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান হাতে গোনা যে কজন আছে, তাদেরকে ডিপোর্ট করার নাম করে পুলিশ ধরে আনতে পারলে বেঁধে নিয়ে আসার মতো এমন কি হতে পারে বা হতে চলেছে যে এপারের বহু ডিলিট হয়ে যাওয়া, যুগ যুগ ধরে বসবাস করা মুসলমানদের ডিপোর্ট করা হবে। এই বিষয়টা আমি আপনাদের রিকোয়েস্ট করব, বলবো, ভয় না পেয়ে সচেতন হয়ে আপনারা একত্রিত হন। সংবিধান অনুসারে আপনারা প্রত্যেকটা গ্রামের লোক নিজেদের পরিচয় দিয়ে একদম সই সাবুত করে যে আপনারা ডিলিট হয়েছেন, কিন্তু আপনারা যুগ যুগ ধরে বাস করছেন, আপনাদের কাছে সব কাগজ আছে, এই মর্মে প্রতিটি গ্রাম থেকে চিঠি লিখে মাস সিগনেচার করে আপনারা যদি সরকারের কাছে পাঠিয়ে দিতে পারেন বা থানায় পাঠিয়ে দিতে পারেন, আমার মনে হয় অনেকটা এগিয়ে থাকা হবে। গোটা গ্রামের যারা ডিলিট হয়েছেন, দেখা যাবে আইনের চোখে ডিলিট মানে বিপদগ্রস্ত, কিন্তু বাস্তবে তারা নাগরিক। এই নাম টামগুলো লিখে পরপর সই করে যদি আপনারা থানাতেও জমা দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে আমার ইনস্ট্যান্ট মাথায় এটা এলো। তা না হলে আসাম থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে যেভাবে প্রকৃত ভারতীয়দের পুশব্যাক করে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেরকম ঘটনা ঘটে গেলেও যেতে পারে। কারণ সব কাজটা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পরিষদরা করেন না, সবটাই পুলিশ ডিপার্টমেন্ট করছেন। ফলত আরেকটি কথা, অনেকে এখন মনে করছেন যে আমি মানিক ফকির এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী
মানুষকে ভুল বুঝিয়েছিল, তাই তারা সিএতে আবেদন করেনি, তাই তারা নাগরিকত্ব পায়নি। এই কথাটি সম্পূর্ণ ভুল। আগেও যা বলেছি, আজও তাই বলছি। পৃথিবীর যে কোনো পড়াশোনা জানা মানুষ গভীরভাবে দেখলে একই কথা ভাববে। ইল্লিগাল মাইগ্রেন্ট কোনো দিনই সিএতে আবেদন করতে পারে না। তাদের ইল্লিগাল থেকে লিগ্যাল হতে হয়, অর্থাৎ আশ্রয় চাইতে হয়। যেহেতু আশ্রয় না আছে, অনেকে আবেদন করেছেন, সেই জন্য তাদের সার্টিফিকেটে লিখে দেওয়া হয়েছে তাদের পুরো পরিবার বাংলাদেশি। এটা মনে রাখতে হবে। আবার এটা থেকে এটাও অনেকে মনে করতে পারেন যে পূর্বের সরকার হয়তো মানুষকে ঠকিয়েছে। না, ঠকায়নি। তারা ব্যাখ্যা ভালোভাবে হয়তো দেয়নি, কিন্তু আজ আমি বলবো সিএএতে আবেদন করার আগে আপনারা লং টার্ম ভিসায় আবেদন করে নিজেকে বৈধ প্রমাণ করুন। বৈধ হলে তাহলে আপনারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পেতে পারেন। গতকালকে আপনারা দেখেছেন, গত পরশু, যে একটি অর্ডার এসছে, রুল 2009-এর রুলকে আবার অ্যামেন্ড করে 2026 করা হয়েছে। এই 26-এ বলা হয়েছে যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসছে তাদের পাসপোর্ট ভিসা জমা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই সিএ আইনের সঙ্গে দেখুন, সিএ আইনটা হলো 2019, সেখানে ছাড় পাচ্ছে 2015-র পাসপোর্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী। রুল হলো 2024-এ, কিন্তু নাগরিকত্ব দিচ্ছে 2009-এর রুলে। কি কাণ্ড! আবার 2009-এর রুলে কখনো ইল্লিগাল মাইগ্রেন্ট বা অবৈধ পথে আসা ছাড়ের কোনো সুযোগ নেই। আবার সেই রুলটাকে বাদ দিয়ে 2009টাকে এখন আবার পাসপোর্ট ভিসা নতুন করে অ্যাড করে দিল। টোটালটাই গোলমেলে, ফলে যে কোনো সময় মামলা হতে পারে। কি আইন, কেন আইন, তার রুল কি, সবটাই গোলমেলে গোলমেলে গোলমেলে, যা আপনারা সহজে বুঝতে পারবেন না। সহজে যদি বুঝতে পারতেন তাহলে সারাদিন আমাদের গালাগালি দিতেন না। আর আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে এই সরকারও কোনো স্টেপ নেয়নি। তার কারণ হচ্ছে আমরা, বিশেষত আমি মানিক ফকির এবং দামাল বাংলা, একটা শব্দ মিথ্যা কথা বলিনি। দেখুন, গতকাল গুরুত্বপূর্ণ কথা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে 2025-এর 14ই মে, সম্ভবত 14/5/2025 সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডার ছিল। সেই অর্ডার প্রাক্তন সরকার বলবৎ করেনি। তার মানে প্রাক্তন সরকার উদ্বাস্তু হিন্দুদেরকে ধরেনি, রক্ষা করেছে। এই বলে তিনি যে অর্ডারটার কথা বলেছেন, সেই অর্ডারটা অতি গোপন। সেটা গোপন রিপোর্ট, সেটা মিনিস্ট্রি অফ হোমের। সেই রিপোর্টটা এই দেখুন, আজ থেকে 6 মাস আগে প্রকাশ হওয়া আমার লেখা নাগরিকত্বের সার কথা। দেখুন, এখানে লেখা আছে কেন্দ্রীয় সরকারের গোপন রিপোর্ট ফাঁস। এই বইটাই যেহেতু আমাদেরকে অনেক কষ্ট করে, ভাবনা চিন্তা করে, ডকুমেন্ট কালেক্ট করে কাজ করতে হয়, তাই দেখুন এই বইয়ের মধ্যে প্রায় 174 থেকে সম্ভবত 192 পাতা পর্যন্ত সেই গোপন রিপোর্টটা প্রকাশ করা আছে। এই গোপন রিপোর্টটা পড়লেই আপনাদের পুরো ধারণা তৈরি হয়ে যাবে কাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে, কিভাবে অ্যাকশন হচ্ছে, কতগুলো ডিটেনশন ক্যাম্প হবে, কোথায় ডিটেনশন ক্যাম্প হবে, কিভাবে রাখা হবে, কাদের ডিপোর্ট করা হবে। এইটা আগের সরকার মেনে নেয়নি। ফলত যাদের কাছে নাগরিকত্বের সার কথার PDF আছে তারা কিন্তু এই রিপোর্টটা জানতে পারবেন। এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার উপায় কি, অর্থাৎ LTBর কত নম্বর পাতা থেকে কোন কোন পয়েন্টের উপর কিভাবে আবেদন করতে হবে, LTB যেদিন আবেদন করবেন সেদিন থেকেই বৈধ বিদেশি হয়ে যাবেন, ভয়টা কতটা কম, ইত্যাদি আমার এই গ্রন্থে আপনারা পাবেন। গ্রন্থটি জনগণের স্বার্থে আমি বহু PDF পাঠিয়েছি, কিন্তু আমার মনে হয়েছিল
এই নাগরিকত্বের সার কথাতে টোটাল যে আইনি বিষয়টা সহজ করে বলা আছে তাতে কোটি কোটি মানুষের প্রয়োজনে লাগবে, কিন্তু মানুষ ইন্টারেস্টেড নয়, ফলে আমিও এটাকে বেশি গুরুত্ব দিইনি। কিন্তু এটা ঠিক প্রমাণিত হলো, মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন সেই কথা অনেক আগে দামাল বাংলা এবং মানিক ফকির গ্রন্থের মধ্য দিয়ে সেটা প্রকাশ করে দিয়েছে, যদিও এটা গোপন রিপোর্ট। সেই তথ্যটা জানতে পারলে আপনারা বুঝতে পারবেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ ওই রিপোর্ট অনুযায়ী এদেরকে কোনো ছাড়ের গল্প দেওয়া নেই। অর্থাৎ ইল্লিগাল মাইগ্রেন্ট বা অবৈধ অভিবাসী মানে যে কোনো মানুষ হতে পারে, যে কোনো ধর্ম বর্ণের মানুষ হতে পারে, তার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই। এখানে বলা আছে অবৈধ বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি মুসলমান বলা নেই। টোটাল তাহলে মুখ্যমন্ত্রী বেসিক্যালি একটি রাজনৈতিক দলকে তিনি পোট্রে করছেন, এবং যেহেতু ডবল ইঞ্জিন সরকার তাই কেন্দ্রের আইন তিনি বলবৎ করতে বাধ্য, এবং সেখানে তার রাজনৈতিক কথাবার্তাগুলোও এসে যেতে পারে। এটাই একটা স্বাভাবিক, যেটা আগের সরকারেরও এসেছিল। কিন্তু আলটিমেট যেটা সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা ভয়াবহ বিপদের মধ্যে আছেন, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে কেউ অবৈধ অনুপ্রবেশকারী। আর এই যে কথায় কথায় কিছু উঠতি অশিক্ষিত বুড়বাক তৈরি হয়েছে, উঠতি অশিক্ষিত বুড়বাক, এরা মতুয়া ধর্মাবলম্বী বেশি, এরা বগল বাজাচ্ছে, মনে করছে সিএ নিয়ে যেহেতু আমি আর কোনো কিছু বলিনি, আসলে যে আমি অভিমান করে বলিনি, ওরা মনে করছে এই বুঝি আমরা পিছিয়ে গেলাম, এই বুঝি আমরা মিথ্যা কথা বলেছি। না, আমরা যেটা বলেছি, আমি যেটা বলেছি 100% সঠিক। আমি একজন গবেষক নাগরিকত্ব বিষয়ে। এই বিষয়ে যদি কোনো ওই ওস্তাদ যারা সিএ নিয়ে এখন টিভিতে সোশ্যাল মিডিয়ায় বলছে, তারা যদি একটা পয়েন্ট আমার ভুল প্রমাণ করতে পারে, যা শাস্তি হয় আমি তাই মাথা পেতে নেব। এই যে বলে সিএতে আবেদন করলে নাকি আর কোনো ভয় নেই, চাকরি যেমন ছিল তেমন, না, মিথ্যা। এটা কাদের বলা হয়েছে? সিএতে আবেদন করার যোগ্য যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে। পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে কারা ছাড় পেয়েছে? যারা মিনিস্ট্রি অফ হোমের ফরেন রেজিস্টার ডিপার্টমেন্টের কাছে আশ্রয় চেয়েছিল এবং আশ্রয় পেয়েছিল। সেই আশ্রয় পাওয়া লোকগুলোর কোনো চিন্তা নেই, তারা যেমন চাকরি করছে সেরকম চাকরি করবে। আর এখন যারা সিএতে আবেদন করছে তাদের সব ভুয়ো কাগজ, এই ভুয়ো কাগজ সমস্ত স্ক্রুটিনি হচ্ছে। ভাবুন, 25,000 হোক 50,000 হোক আবেদন করেছে, পেয়েছে 400 জন, তার মানে বাকি জনার ফ্যামিলি ট্রি চিহ্নিত হয়ে গেছে, এনআরসিতে বিপদে পড়বে। ফলে এখন আমি বলবো আইনের পথে চলুন, নিজেদের ঘনিষ্ঠ উদ্বাস্তুপ্রেমী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুন যাতে হিন্দুরা শরণার্থী এই বিষয়ে কোনো কিছু লিখে দেয়। 1, 2 আরেকটা হচ্ছে এই যে আবেদনগুলো করছেন সিএতে, দেখা যাচ্ছে 3টে না 2টো না 3টে হলফনামা দিচ্ছে। হলফনামা হচ্ছে মানে হচ্ছে সেলফ ডিক্লারেশন, সব মিথ্যা লিখছে। আর বসে বসে পয়সা নিয়ে একই বিচারক হাজার হাজার লোককে স্বাক্ষর করে দিচ্ছে। এগুলো সব সন্দেহের তালিকায় পড়ে যাচ্ছে। এইভাবে কখনোই নাগরিকত্ব পাওয়া যায় না। যে কথা কবিয়াল অসীম সরকারকে, উদ্বাস্তু নেতা সুবোধ বিশ্বাসকে এবং আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্যবার বলেছি, আপনারা কেউ শোনেননি। সিএতে নাগরিকত্ব পাওয়ার আগে অত বড় রিস্ক না নিয়ে আগে সরকারের কাছে বৈধ হওয়ার আবেদন করুন,
মিনিস্ট্রি অফ হোমের পোর্টালে ঢুকে এটাকে বলা হয় এলটিভি। যারা এলটিভি প্রাপক, সরকার বলছে, সরকারের হিসেবে দেখা যাচ্ছে এ যাবৎ মোট বাংলাদেশ থেকে আসা 236 জন এলটিভিতে আবেদন করেছেন, এলটিভি পেয়েছেন। কেন 236 জন হলো? কেন এটা তো কেন 2 লাখ বা 2 কোটি হলো না? আসলে উদ্বাস্তুদের কিছু মানুষ নিজেরা অশিক্ষিত হয়ে তার অশিক্ষাটাকে জনগণের মাথায় ঢুকিয়ে গোবর ভরে তাদেরকে চিরকালের জন্য বেনাগরিক করে দিচ্ছে, জ্ঞানত বা অজ্ঞানত। ইদানিং বিভিন্ন উদ্বাস্তু নেতারা, বিশেষত ইউটিউবাররা সারাদিন আমাকে গালাগালি দিচ্ছে, কিন্তু তার কোনোদিন ক্ষমতা হলো না আমার কথার একটাও ভুল প্রমাণ করার। যাই হোক, ভালো থাকবেন, ভয় পাবেন না, যুগের পরিবর্তন ঘটছে, বুক টান টান করে থাকুন। ভারতের সংবিধান যতদিন আছে আপনাদের বাঁচার পক্ষে সমস্ত আইন আদালত আছে। তাই উদ্বাস্তু ভাইদের বলবো, সিএতে আবেদন করার আগে আপনারা এলটিভি ফর্মে আবেদন করুন। এলটিভিতে আবেদন করা তুলনামূলকভাবে অনেক সহজ। এলটিভিতে আবেদন করলে আপনি গ্রেপ্তার হবেন না। এলটিভিতে আবেদন করতে যা যা দরকার আপনাদের আমরা সহযোগিতা করব। আমার নাম মানিক ফকির, আমার ফোন নাম্বার 9836327536। আমাদের অর্গানাইজেশনের নাম দামাল বাংলা। যদি কোনো মিথ্যা কথা বলি, যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। নমস্কার।